2025 সালের এসএসসি পরীক্ষার্থী সুপ্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আমার তরফ থেকে অগ্রিম শুভকামনা জানালাম বাংলা প্রথম পত্র বিষয়ে। বাংলা প্রথম পত্র বিষয়ে তোমাদেরকে ছোট্ট কিছু জ্ঞান দান বলাটা ভুল হবে। তোমাদের কিছু দিক নির্দেশনা আমি দিতে চাচ্ছি। সেটা হচ্ছে কিভাবে আমরা বাংলা প্রথম পত্রে A+টা পেতে পারি। তোমরা সবাই আমি আশা করব যে সবাই A+ পাবে। এক্ষেত্রে কিছুটা আমার তরফ থেকে তোমাদেরকে সহায়তা করার জন্য কিছু জিনিস আমি এখানে এই জাস্ট উল্লেখটা করলাম। অন্য কিছুই না। আমরা এখন চলে যাব বোর্ডে। দেখো সবাই, এখানে আমরা প্রথমে তো বিষয়টা দিয়েছি। আমরা গদ্য, পদ্য, নাটক এবং উপন্যাস। সাধারণত গদ্যের ক্ষেত্রে আমরা গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্য রচনা ৪ টা টপিকস আমরা পেয়ে থাকি। গল্পের ক্ষেত্রে আমরা বলব গল্পকার অবশ্যই। একটু যদি আমরা দেখি, গল্পের ক্ষেত্রে হবে গল্পকার, প্রবন্ধের ক্ষেত্রে হবে প্রাবন্ধিক, ভ্রমণ কাহিনীর ক্ষেত্রে হবে ভ্রমণ কাহিনীকার এবং রম্য রচনার ক্ষেত্রে আমরা দিব রম্য রচনাকার বা রম্য রচনাকারী যিনি আছেন তিনি। প্রত্যেকটা লেখকবৃন্দে আমরা কিন্তু আলাদা করে আইডেন্টিফিকেশনটা করব। তো সেক্ষেত্রে কবিতার ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা থাকে না সাধারণত। কবিতার ক্ষেত্রে আমরা কবিই বলি, অন্য কিছু বলি না। নাটক বা উপন্যাসের ক্ষেত্রে ঔপন্যাসিক, নাটকের ক্ষেত্রে নাট্যকার, এটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে আবিধানিক প্রয়োগটা করব আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। গল্পটা, প্রবন্ধটা, ভ্রমণ কাহিনী এবং রম্য রচনা। এই ৪ টা ক্লাসিফিকেশনের বাইরে সাধারণত আমরা যাই না এসএসসি বা এইচএসসির ক্ষেত্রে। পরে আমরা আরো অনেক কিছুই হয়তোবা করব। এটা আমরা সবাই আশা করি সবাই বুঝতে পেরেছো। আ সাধারণত আমরা লেখক বা লেখকদের পরিচিতির ক্ষেত্রে আমরা যেটা পড়তে চাই সেটা হচ্ছে আমাদের লেখকদের জন্ম সালটা জানতে হবে। উনারা কোথায় জন্মেছেন সেটা জানতে হবে। উনাদের পিতামাতার নাম জানতে হবে। উনারা যদি মৃত্যুবরণ করে থাকেন এর মধ্যে তাহলে মৃত্যুবরণের সালটা আমাদের জানতে হবে এবং কিছু উল্লেখযোগ্য গ্রন্থাবলী এছাড়া আরেকটা জিনিস যেটা জানতে হয় সেটা উনারা যদি কোনো ধরনের স্পেশাল পুরস্কার পেয়ে থাকেন। এগুলোর এগুলো ব্যতি রেখে অন্য কোনো কিছু সাধারণত লেখক পরিচিতি বা কবি পরিচিতির ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় না। এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের উত্তরগুলো যদি আমরা জেনে রাখি এর মধ্যে অনেকগুলো প্রশ্নই জ্ঞানমূলক প্রশ্নের জন্য চলে আসে। সুন্দরভাবে আমরা আশা করব যে আমরা এই জিনিসগুলো প্রথমেই সবার জেনে নিব যে লেখক বা কবিদের পরিচিতিগুলোর মধ্যে এই টপিকসগুলো শুধুমাত্র। অন্য কিছু খুব একটা দরকার হবে না বলেই আমি আশা করছি। দেন আমরা আসি কিছু ইম্পোর্টেন্ট লাইন্সের ক্ষেত্রে। লাইন্সের বাংলাটা আসলে অনেক কিছুই হয়। সেক্ষেত্রে চরণ হতে পারে, উক্তি হতে পারে, পংক্তি হতে পারে। উক্তি হচ্ছে কোনো বিশেষ কোনো ব্যক্তি বা বিশেষ কোনো কবি বা লেখক যখন কোনো কিছু বলেন এবং এটা ইনভার্টেড কমার ভেতরে থাকবে সেটা হচ্ছে উক্তি। চরণটা আমরা সাধারণত কবিতার ক্ষেত্রে ইউজ করি, পংক্তিটা কবিতার ক্ষেত্রে ইউজ করি এবং গদ্যের ক্ষেত্রেও ইউজ করতে পারি। আমরা সব জায়গাতেই এই জিনিসগুলো ব্যবহার করতে পারি পংক্তি কথাটা। চরণটা কিন্তু শুধু কবিতার ক্ষেত্রেই আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে কিছু, কিছু লাইন আমি পরবর্তী ক্লাসে হয়তোবা বলব যে প্রত্যেকটা টপিকসের প্রত্যেকটা গদ্য, কবিতা, প্রবন্ধের কিছু উল্লেখযোগ্য লাইন থাকে যেগুলোর অর্থ আমাদের অবশ্যই হৃদয়ঙ্গম করতে হবে বা জানতে হবে। এই জিনিসগুলো দরকার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের জন্যও দরকার অবশ্যই এবং প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের মধ্যেই আমরা দেখব যে সিমিলারিটি আর ডিসিমিলারিটি পার্থক্য, সাদৃশ্য, বৈসাদৃশ্যের ব্যাপারটা চলে আসে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এগুলো জানতে হবে। এবার ছোট্ট করে আমরা সৃজনশীল প্রশ্নের ব্যাপারে আসি। সৃজনশীল প্রশ্নে ক এবং খ তো আমরা মোটামুটি আলোচনা করেই নিয়েছি। গতে সাধারণত থাকে কি সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ব্যাপারটা। তো সেক্ষেত্রে আমাদের পাঠ পরিচিতি অবশ্যই ভালো করে জানতে হবে এবং উদ্দীপকের উদ্দীপকটা আমাদের ভালো করে অবশ্যই পড়তে হবে কোন জায়গায় মিল বা অমিলের ব্যাপারটা বোঝানো হয়েছে। মিল বা অমিলের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মিলটাই বোঝানো হয়। তো মিলের ক্ষেত্রে আমরা কোন স্পেসিফিক্যালি দেখব যে কোন জায়গাটাতে মিল হয়েছে। যে ঠিক আছে দেশপ্রেমের কথা বলা হয়েছে যে এখানে দেশপ্রেম শুধু বোঝানো হয়েছে অন্য কিছু বোঝানো হয়নি। যে সেক্ষেত্রে আমরা আবার ঘ নাম্বার প্রশ্নে যেটা, ঘ নাম্বার প্রশ্নে যে সম্পূর্ণ রূপ তুলে ধরেছে কিনা বা সম্পূর্ণ ভাব অর্থটা তুলে ধরেছে কিনা যখন বলা হবে, তখন আমরা দেখব যে না সম্পূর্ণ ভাবার্থ তুলে ধরা হয়নি বা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এখানেই উত্তর থাকে যে তুলে ধরা হয়নি। কেন হয়নি? যে একটা উদ্দীপকে কিন্তু একটা গল্প বা কবিতাকে সম্পূর্ণভাবে প্রতিফলিত বা রিফ্লেক্টেড করা সম্ভব হয় না। সেক্ষেত্রে বেশিরভাগ উত্তরেই আমরা দেখব যে সম্পূর্ণ প্রতিফলন হয়নি, আংশিক প্রতিফলন হয়েছে। স্পেসিফিক্যালি কোনো একটা লাইন বা কোনো একটা পোরশন বা কোনো একটা প্যারাগ্রাফ এটা হয়তোবা রিফ্লেকশনটা এসেছে কিন্তু পুরোটা আসেনি। এভাবেই আমরা ঘয়ের উত্তরটা দিব। আর একটা ছোট্ট জিনিস তোমরা সকলেই হয়তো জানো, আরেকবার একটু মনে করিয়ে দিই। গয়ের ক্ষেত্রে আমরা অবশ্যই ৩ টা অনুচ্ছেদ বা ৩ টা অনুচ্ছেদে আমরা উত্তরটা দিব এবং ঘয়ের ক্ষেত্রে ৪ টা অনুচ্ছেদে দিব।
তিনটা অনুচ্ছেদ কিভাবে দিব? প্রথমে আমরা গ এর ক্ষেত্রে যেটা দিব সেটা হচ্ছে যে আমরা জ্ঞানমূলকটা দিয়ে দিব যে আসলে কি বোঝাতে চেয়েছেন, যে সিমিলারিটি আছে কি নেই, সাদৃশ্যটা আছে কি নেই, আমরা সেটা শুধু লিখব। তারপরে আমরা লিখব প্রথমে উদ্দীপক অথবা আমরা গল্প বা কবিতা যেটাই বলি সেটার ক্ষেত্রে যে এই বর্ণনা দেয়া হয়েছে, এবং তৃতীয় প্যারাতে আমরা লিখব গল্প বা কবিতাতে যেই বর্ণনা দেয়া হয়েছে। লাস্টে আমরা লিখব যে উপরোক্ত মতে আমরা বুঝতে পারি বা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি এখানে সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে। এটা গ এর কথা গেল। আর ঘ এর ক্ষেত্রে সাধারণত জিনিসটা একই থাকে, তবে লাস্ট আমি যে লাইনটা বললাম এই লাইনটা চলে যাবে লাস্ট প্যারাগ্রাফ হিসেবে। প্রথমে জ্ঞানমূলক, যে ঠিক আছে আংশিক ভাব তুলে ধরা হয়েছে বা সাদৃশ্য তুলে ধরা হয়েছে। এরপরে আমরা উত্তর দেব হচ্ছে কবিতা বা যেটা গল্প থাকে সেটার একটা আমরা বর্ণনা দিলাম যে স্পেসিফিক্যালি ওই পোর্শনটা বর্ণনা করা হয়েছে। নেক্সট আমরা যাব হচ্ছে উদ্দীপকেরটায়, বা উদ্দীপক আগে দিলাম কবিতা গল্প পরে দিলাম, তাতে কোনো সমস্যা হবে না। এবং লাস্ট প্যারাগ্রাফ হিসেবে বলতে পারবো যে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই কথা সুদৃশ্যভাবে প্রতীয়মান হয় যে এখানে এই সমস্যাটা বা এটা পুরোপুরিভাবে এই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়নি বা ফুটিয়ে তোলা হয়েছে, অথবা সাদৃশ্য রয়েছে বা বৈসাদৃশ্য রয়েছে। আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি। গ ঘ পর্যন্ত একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি। নেক্সট আমরা একটা টপিকসে যাই। একটা ছোট্ট টপিকস দিয়ে এখানে একটা ছোট্ট জিনিস দেখছি আমরা, শিক্ষা ও মনুষ্যত্ব আমাদের একটা প্রবন্ধ, মাইন্ড ইট, এটা কিন্তু একটা প্রবন্ধ। তো প্রবন্ধের ক্ষেত্রে আমরা কি লিখব? প্রাবন্ধিক। মোতাহার হোসেন চৌধুরী হচ্ছেন শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের প্রাবন্ধিক। আমরা তারপরে মোতাহার হোসেন চৌধুরীর কি কি জিনিস আমাদের পড়তে হবে একটা জিনিস আমি দেখাচ্ছি, যেটা প্রথমে আমি বলেছিলাম। উনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন জায়গায় উনি জন্মগ্রহণ করেছেন, কোন বিশ্ববিদ্যালয় থেকে তিনি কি পাশ করেছেন, সর্বোচ্চ ডিগ্রিটা এখানে আমরা ধরে নিব। আর এছাড়া মেইনলি হচ্ছে উনার গদ্যে, বাংলা গদ্যে, তার গদ্যে প্রমথ চৌধুরীর প্রভাব একটু আমরা খেয়াল করব। প্রমথ চৌধুরীর ক্ষেত্রে অনেকেই হয়তো বা আমরা মাঝে মধ্যে এটাকে ভুলবশত যে কোনো কারণে প্রমথটা আমাদের কাছে প্রথম হয়ে যায়, কিন্তু এটা তো কোনোভাবেই করা যাবে না। এটা হচ্ছে যে ভদ্রলোককে এটা অপমান করা হচ্ছে। সেক্ষেত্রে প্রমথ নামটা আমরা মনে রাখবো। এটা সাধারণত অনেকেরই ভুল হয়, বিশেষ করে প্রথম ক্ষেত্রে। গদ্যকার হলো তিনি কিছু কবিতা রচনা করেছেন। সভ্যতা ও সুখ তার ২ টি অনুবাদ গ্রন্থ। এই জিনিসগুলো আমাদের একটু লাগবে। সভ্যতা এবং সুখ এই দুটোই তার অনুবাদ গ্রন্থ উনার। উনি কখন মারা গিয়েছেন সেটা আমাদের জানতে হবে, এবং এগুলো আমাদের মুখস্থ করতে হবে শুধুমাত্র এ কারণে যে এগুলো জ্ঞানমূলক প্রশ্ন হিসাবেও আসতে পারে। নেক্সট আমরা আরেকটা জিনিসে যাই। অনুধাবনমূলক কিছু উত্তর আমি বুঝিয়ে দিচ্ছি, জাস্ট একটা বা দুটো উত্তর। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের এখানে একটা জিনিস আমি তোমাদের সবাইকে বলছি, প্রবন্ধটার নাম আমরা রাখবো সিঙ্গেল ইনভার্টেড কমার ভেতরে। কিন্তু যদি এই প্রবন্ধটি কোনো একটি প্রবন্ধ গ্রন্থে থাকে তাহলে ওই প্রবন্ধ গ্রন্থের নাম কিন্তু আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতরে অবশ্যই নিয়ে আসতে হবে। আমাদের নিয়ে আসতে হবে ডাবল ইনভার্টেড কমার ভিতরে। আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি? প্রবন্ধের নাম আমাদের অবশ্যই সিঙ্গেল ইনভার্টেড থাকবে, কিন্তু প্রবন্ধ গ্রন্থটি যদি দেয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ডাবল ইনভার্টেড, তারপরে প্রবন্ধের নামটি আমরা দিব সিঙ্গেল ইনভার্টেড কমার ভেতরে। দোতলা ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে জীবসত্তা এবং মানব সত্তা, দুটো কথা বলা হয়েছে। অনেক ক্ষেত্রে জীবন সত্তা বলা হয়, আমরা অবশ্যই জীবসত্তার কথাটা ইউজ করব, এই কথাটাই ব্যবহার করব। আমরা কখনোই জীবন সত্তাটা বলবো না, জীবসত্তা। এই জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আমরা এই জিনিসটা হচ্ছে অনুধাবনমূলক উত্তরটা আমরা সাধারণত এখানেও দেয়া আছে এক প্যারায়, কিন্তু অনুধাবন উত্তরটা আমরা দিতে চেষ্টা করব দুটো প্যারাতে। প্রথম প্যারাতে থাকবে হচ্ছে সেটার জ্ঞানমূলক উত্তর, যে দুটি সত্তার কথা বলেছেন। এই বলেছেনের মধ্যে আমরা একটা প্যারাকে শেষ করব অনুধাবনে। অনুধাবনে এইটুকুই আমরা প্রথমে বলবো, আর কিছু না। এরপরে আমরা এই পোর্শন থেকে আমরা চলে যাব দ্বিতীয় প্যারাতে। কারণ অনুধাবন যেটা, অনুধাবনের মধ্যে দুটো প্যারার মধ্যে আমরা ৩ থেকে ৪ লাইনে আমরা অনুধাবনগুলো শেষ করার চেষ্টা করব। এর মধ্যে আশা করি আমরা ফ্রুটফুল রেজাল্ট পেয়ে যাব। এটা হচ্ছে একটা আমরা বললাম। নেক্সট আরেকটা, লেখক শিক্ষাকে মই হিসেবে দেখেছেন কেন? এখানে দেখো আমি যেটা বলেছি, এখানে কিন্তু প্রথম লাইনটা জ্ঞানমূলকের উত্তর, তারপরের লাইনটা অনুধাবনমূলকের উত্তর অটোমেটিক্যালি চলে আসছে, এবং এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। প্রথম যে প্যারাটা ছিল, প্রথম যে প্রশ্নটা ছিল আমাদের, প্রথম প্রশ্নটা দুটো প্যারাতেই আমি করেছিলাম। যে কোনো কারণে হোক ওটা একটা প্যারা মনে হচ্ছে, এটা কিন্তু দুটো প্যারাই হবে। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে অনুধাবনের উত্তর আমরা দুটো প্যারার মধ্যে দিব। লাইন ৩টা থেকে ৪টাই হবে, কিন্তু প্যারাগ্রাফ অবশ্যই দুটো হতে হবে। দুটো প্যারাতে আমাদের এটা কমপ্লিট করতে হবে। লেফাফা দুরস্তি খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আর শিক্ষা এক কথা নয়, লেফাফা দুরস্তির আগে একটা ইনভার্টেড কমা শুরু হয়ে যাবে, যেটা এখানে দেয়া হয়নি প্রিন্টিং মিস্টেকের কারণে। লেফাফা দুরস্তি প্রতারণা, লেফা দুরস্তি বলতে বোঝা যায়, হ্যাঁ, লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়, এটি খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা
মানে এটা জ্ঞানমূলক অথবা হচ্ছে তোমার বহু নির্বাচনী বা যে কোনোভাবে অনুধাবনমূলক এবং সৃজনশীল, এই অধ্যায় থেকে এই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ থেকে কোনো প্রশ্ন থাকলে লেফাফা দুরস্তি অবশ্যই কোনো না কোনোভাবে সংযুক্ত থাকবে। আমরা একটু মনে রাখবো যে লেফাফা দুরস্তি এই জিনিসটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা থাকবেই, কোনো না কোনোভাবে লেফাফা দুরস্তি চলে আসবে, এটা আমরা মনে রাখবো। আমরা এই সৃজনশীল প্রশ্নটা দেখি, এখানে উদ্দীপকে বলা হয়েছে মানুষের জীবনে আর্থিক চাহিদা শেষ নেই, তারপরও বলা হয় যারা জীবনকে উপভোগ করতে চায় তারা তাদের মনের চাওয়া পাওয়াকে জৈবিক তাড়না থেকে দূরে সরিয়ে রাখতে পারে। এটা সম্ভব হয় একমাত্র মূল্যবোধের কল্যাণে। মানুষের জীবনে আমরা সবাই জানি যে আসলে অর্থের কোনো চাওয়ার তো শেষ থাকে না। যারা জীবনকে উপভোগ করতে চায়, এখন জীবনকে উপভোগ আমরা কিভাবে করতে পারি? তোমার কাছে প্রচুর টাকা আছে, তুমি সবকিছু করতে পারছো, সেটা শুধু জীবন উপভোগ করা নয়, জীবনকে ভোগ করা। উপভোগ এবং ভোগের মধ্যে তফাৎটা এখানেই বুঝতে হবে। ভোগ তুমি অনেক কিছুই করতে পারো, কিন্তু সেটা কিন্তু তোমার উপভোগ হচ্ছে না। উপভোগ করার জন্য মনের চাওয়া পাওয়াকে জৈবিক তাড়না থেকে দূরে সরিয়ে রাখতে পারে যারা, তারাই কিন্তু জীবনটিকে উপভোগ করতে পারবে। সম্ভব হয় একমাত্র মূল্যবোধের কল্যাণে। তোমার মধ্যে যখন সে মূল্যবোধটা কাজ করবে যে আমি যে জিনিসটা ভোগ করতে চাচ্ছি সেটা প্রকৃতপক্ষে কি সমাজের জন্য বা আমার জন্য ক্ষতিকর কিনা, পরিবেশের জন্য ক্ষতিকর কিনা, যদি সেটা ক্ষতিকর না হয় অবশ্যই তুমি উপভোগ করবে। এই উপভোগ করাটাই হচ্ছে মূল্যবোধের কারণে। মূল্যবোধটা অনেকভাবেই আসতে পারে, সেটা পারিবারিকভাবে আসবে, সেটা সামাজিকভাবে আসবে, সেটা অবশ্যই তোমার পার্সোনাল বা ব্যক্তিগতভাবে আসতে হবে। তুমি যেটাকে ভালো মনে করবে সেটা যদি সমাজের জন্য ভালো হয় অবশ্যই সেটা সামাজিক মূল্যবোধের প্রেক্ষাপট, তোমার পরিবারের জন্য ভালো হয় তাহলে সেটা অবশ্যই তোমার পারিবারিক মূল্যবোধের প্রেক্ষাপট। এই কারণে মানুষের উদাহরণ, মানে এমন মানুষের উদাহরণও কম নয়, পরের অংশের সংখ্যা কিছুটা বেশি হলে সমাজ কিন্তু মনে রাখে যায় কল্যাণকামীদেরই। পরের অংশের সংখ্যা, এখানে পরের অংশটা কার, অপর অংশটা কারা, কিছুটা বেশি কারা? অপর অংশের সংখ্যা বলতে বোঝানো হচ্ছে যারা শুধুমাত্র টাকার পেছনে ছুটছে, যারা ভোগ করার জন্য ছুটছে, তারাই হচ্ছে অপর অংশ। তো সমাজ মনে রাখছে কল্যাণকামীদের, যারা উপভোগ করছে সমাজটাকে এবং সমাজের কল্যাণ করছে, সমাজ কিন্তু মনে রাখছে তাদেরকে, কল্যাণকামীদের মনে রাখছে। তাহলে আমরা গ নম্বর প্রশ্নটা একটু দেখি। উদ্দীপকে উল্লিখিত মূল্যবোধ কিভাবে সৃষ্টি হতে পারে বলে লেখকের ধারণা। তাহলে উল্লিখিত মূল্যবোধ কিভাবে সৃষ্টি হতে পারে সেটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে কিছুটা ধারণা দিয়েছি। প্রথম অবশ্যই ব্যক্তিগতভাবে আসবে, পরিবার থেকে আসবে এবং সমাজ থেকে আসবে। মূল্যবোধ তুমি যদি সবকিছু ঠিক থাকে তোমার, তুমি সবার জন্য যদি হিতকর কোনো কিছু করো তাহলেই সেটা হচ্ছে মূল্যবোধ। তো মূল্যবোধটা অবশ্যই তুমি সমাজ বা পরিবার থেকেই পাচ্ছ। এ কারণে এভাবে এটা সৃষ্টি হতে পারে বলে লেখক মনে করছেন। তার শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ তোমরা দেখবে যে এই জিনিসটাই উল্লেখ করেছেন মোতাহার হোসেন চৌধুরী। আর ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মূল কথাই তুলে ধরা হয়েছে। উক্তিটির আলোকে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মূল কথাটা আমরা কি বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি যে শিক্ষা এবং মনুষ্যত্ব দুটো একে অন্যের পরিপূরক। শুধু শিক্ষিত হলেই মনুষ্যত্ব বোধ সম্পন্ন বলা যায় না। কাগজে কলমে শিক্ষিত যারা, তারা যে সবাই মনুষ্যত্ব বোধ সম্পন্ন তা নয়। যাদের মধ্যে জীবসত্তা এবং মানব সত্তার সম্মিলন ঘটেছে, জীবসত্তার মাধ্যমে যারা মানব সত্তায় উন্নীত হতে পেরেছেন, তারাই প্রকৃত মনুষ্যত্ববোধের অধিকারী। এ কারণেই বলা যায় যে এখানে প্রশ্ন হচ্ছে মূল কথাটি এখানে তুলে ধরেছেন। তাহলে এখানে কি বলা হয়েছে? কল্যাণকামী যারা, সমাজ মনে রাখছে কল্যাণকামীদের, যারা প্রকৃত মূল্যবোধের কারণে সমাজের কল্যাণ সাধন করতে আগ্রহী হচ্ছেন এবং সমাজের কল্যাণ সাধন করছেন, তারাই কল্যাণকামী। এক্ষেত্রে এই জন্যই বলা যাচ্ছে যে এই উদ্দীপকের যিনি লেখক, তার সঙ্গে সম্পূর্ণভাবে মোতাহার হোসেন চৌধুরী শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যিনি প্রাবন্ধিক, তার কথাটি মিলে গিয়েছে। এই জন্যই মতামত তুমি এইগুলো, এই প্রশ্ন মানে এই জিনিসগুলো তুমি যুক্তিসহ বিশ্লেষণ করবে। যুক্তিসহ বিশ্লেষণ করলে তুমি বুঝতে পারবে যে এখানে মূল কথাটাই, এই প্রবন্ধের মূল কথাটাই উদ্দীপকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে একটি মাত্র প্রবন্ধের দুই একটি প্রশ্ন মারফত আমি তোমাদেরকে ছোট্ট করে কিছু বোঝানোর জন্য চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসসমূহে তোমরা যদি তোমাদের কোনো প্রবলেমস থাকে সেটা অবশ্যই আমাকে জানাবে। এছাড়া আমি এরপরে গল্প এবং কবিতা প্রত্যেকটি আলাদা আলাদাভাবে নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুন্দরভাবে থাকো, সবাই পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। কোনো রকম কোনো চাপ বা কোনো বাড়তি টেনশন করার কোনো দরকার নেই। ইনশাল্লাহ আমরা সবাই যদি একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্যাটার্নে লেখাপড়া করি, অবশ্যই আমাদের পক্ষে তথাকথিত, আমি আবার বলছি, তথাকথিত এ প্লাস পাওয়াটা অসম্ভব কিছুই নয়। সবাই ভালো থাকো।